কি হবে যখন আপনি ঘুমাবেন এবং ঘুম থেকে উঠে দেখবেন 500টা বছর কেটে গেছে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ বোকা হয়ে গেছে শুধুমাত্র আপনি বাদে। আর এমনই একটি গল্প নিয়ে তৈরি আজকের মুভি। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি ইডিওক্রেসি। বড় বড় বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে মানুষ আরো বেশি স্মার্ট এবং সবকিছু অ্যাডভান্স হয়ে যাবে, আর এটা আমরা সবাই মেনে চলি। কিন্তু এই মুভির কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। মুভি শুরু হয় 2005কে দেখিয়ে, যেখানে আমাদেরকে জানানো হয় দিন দিন মানুষের শক্তি এবং বুদ্ধি হ্রাস পাচ্ছে, যার ফলে প্রতিটা বিজ্ঞানী এবং মানুষ এটাই বিশ্বাস করে সময়ের সাথে সাথে মানুষ বোকা হয়ে যাবে, যার ফলে বর্তমানে মানুষ খুব বেশি চিন্তায় রয়েছে। আর এমনই পরিস্থিতি তৈরি হয়েছে ইউএস আর্মির মধ্যে। আর্মি অফিসাররা মনে করে তাদের যে বেস্ট আর্মি অফিসার বা পাইলট রয়েছে তারা যখন রিটায়ার হয়ে যাবে বা তারা যখন মরে যাবে, তারপর তারা সেই রকম আর্মি অফিসার বা পাইলট খুঁজে পাবে না, কারণ মানুষ দিন দিন কম বুদ্ধি নিয়ে জন্ম নেবে, যার ফলে তাদের সামরিক শক্তি হ্রাস পাবে। আর এই কারণেই আর্মি অফিসারের প্রধান জেনারেল কলিন্স প্ল্যান করে তারা হিউম্যান হাইবারনেশন প্রজেক্ট চালু করবে, অর্থাৎ এমন একটা বদ্ধ জায়গা তৈরি করবে যেখানে মানুষদের ঘুম পাড়িয়ে রেখে দেওয়া যায়। আর এখানে তাদেরকে ঘুম পাড়ানো হবে যারা বর্তমানে সবচেয়ে দক্ষ অফিসার, আর যখন ভবিষ্যতে তাদেরকে দরকার হবে তখন তাদেরকে ঘুম থেকে তোলা হবে। কিন্তু তারা যতক্ষণ এই বদ্ধ ঘরে থাকবে ততক্ষণ তাদের কোনো বয়স বাড়বে না। এখন এই সব কিছু শুধুমাত্র আলোচনাই হয়, তাদেরকে এখনো এটা করতে হবে। আর এটা করতে গেলে তাদেরকে মোট 2জন মানুষকে দরকার হবে, একটি মেয়ে এবং একটি ছেলে। আর এরা আর্মি অফিসারদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে যার নাম জো। জোকে বেছে নেওয়ার সবচেয়ে বড় কারণ জো এর ফ্যামিলি বলতে কেউ নেই, না আছে তার মা বাবা, না আছে তার কোনো ভাই বোন, অর্থাৎ সে সম্পূর্ণ একা। আর এই এক্সপেরিমেন্টে যদি কোনো ভুল হয়ে যায় বা জো এর মৃত্যু হয়ে যায়, তবে এই ব্যাপারে তার হয়ে লড়াই করার মতো কেউ থাকবে না। এখন একজন আর্মি অফিসার জো এর কাছে যায় এবং তাকে জানায় তাকে একটি নতুন এক্সপেরিমেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে, কিন্তু তারা এটা জানায় না এক্সপেরিমেন্টটা আসলে কি। জো প্রথমে এই প্ল্যানে না করে দেয়, কিন্তু যেহেতু এটা একটা সিনিয়র অফিসারের অর্ডার থাকে তাই জোকে বাধ্য হয়ে মেনে নিতে হয়। অন্যদিকে জেনারেল কলিন আবারও একটা মিটিং করে, কারণ তাদের এখনো একজন মেয়েকে দরকার এই এক্সপেরিমেন্টের জন্য। কিন্তু সমস্যা হলো তাদের এই আর্মিতে কোনো মেয়ে অফিসার নেই, তাই জেনারেল কলিন বাইরে থেকে একজন প্রস্টিটিউটকে হায়ার করে যার নাম রিটা। আর একইভাবে তারা রিটাকেও এই এক্সপেরিমেন্টের সম্বন্ধে বেশি কিছু জানায় না, এবং জেনারেল কলিন মিটিং এ থাকা বাকি অফিসারদেরকে অর্ডার দেয় তারাও যেন এই সব কথা গোপন রাখে। পরের দিন জো এবং রিটা এক্সপেরিমেন্টের জন্য সেই রুমে চলে আসে যেখানে তাদেরকে রাখা হবে। এখানে এরা দুজন একে অপরের সাথে পরিচয় করে নেয়, কিন্তু রিটা জোকে মিথ্যে বলে। সে জানায় সে একজন পেইন্টার। এখন এদের দুজনকেই স্লিপিং চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু রিটা প্রথমেই ভয় পেয়ে যায় এবং উঠে পড়ে, কিন্তু জো তাকে বোঝায় এই সবকিছুই বিজ্ঞানীরা বুঝে শুনে করছে, আর তাছাড়াও তারা 1 বছর পরই তারা এখান থেকে সুস্থভাবে বেরোতে পারবে, তাই চিন্তার কোনো কারণ নেই। রিটাও জো এর কথা বিশ্বাস করে নেয় এবং স্লিপিং চেম্বারের ভিতরে চলে যায়। আর এভাবে বেশ কয়েক মাস কেটে যায় এবং একদিন জেনারেল কলিনকে অ্যারেস্ট করে নেওয়া হয়। কারণ হিসেবে পুলিশ জানায় তার বিরুদ্ধে প্রস্টিটিউট এবং ড্রাগসের অভিযোগ রয়েছে। যদিও এগুলো সবই সেই এক্সপেরিমেন্টের কারণে বাধ্য হয়ে করতে হয়েছিল, কিন্তু জেনারেল কলিন এই সব কিছু অভিযোগ মেনে নেয়, কারণ সে এই এক্সপেরিমেন্ট সম্পূর্ণরূপে গোপন রাখতে চায়। এখন এই সব ঘটনার ফলে সরকার থেকে পুরো আর্মি ক্যাম্পটাকে ভেঙে ফেলা হয়। যেহেতু জো এবং রিটা এই ক্যাম্পের বেসমেন্টে বন্দী রয়েছে, তাই তারা সম্পূর্ণ মাটি চাপা পড়ে যায়। আর এভাবেই আস্তে আস্তে বেশ কয়েক বছর কেটে যায় এবং সময়ের সাথে সাথে মানুষও বোকা এবং বুদ্ধিহীন হয়ে যায়, যার ফলে মানুষরা মনে করে তাদের বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করবে। কিন্তু বিজ্ঞানীরাও এখন বুদ্ধিহীন, তাই তারা যে যার মতো যা খুশি এক্সপেরিমেন্ট করতে শুরু করে, যেগুলো একটাও খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস নয়। আর এভাবে 500টা বছর কেটে যায় এবং চলে আসে সাল 2505। আর এটা সেই সময় যখন মানুষ খুব সাধারণ কাজগুলো করতে পারছে না, যেমন শহরের মাঝে ময়লা জমতে জমতে এক বিশাল স্তূপের আকার নিয়েছে, কিন্তু মানুষ এই ময়লার স্তূপ হওয়াকে আটকাতে পারছে না, যার ফলে গত 500 বছর ধরে এই ময়লা এক বিশাল স্তূপের আকার নিয়েছে। কিন্তু সাল 2505-এ একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটা ময়লার গাড়ি এই স্তূপের এখানে আসে ময়লা রাখার জন্য, যার ফলে এই স্তূপ ভেঙে শহরের চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো এই ময়লার সাথে সাথে জো এর স্লিপিং চেম্বারটাও একটা অচেনা ব্যক্তির ঘরে ঢুকে যায়। এর কারণ হলো ময়লার স্তূপ যেখানে ছিল ঠিক তার নিচেই এই পুরনো আর্মি ক্যাম্পের বেসমেন্টটা ছিল। জো 500 বছর পর স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে আসে এবং তার বয়স একটুও বাড়েনি, কিন্তু সে সম্পূর্ণ কনফিউজ থাকে, কারণ সে বর্তমানে অন্য জায়গায় রয়েছে
এই বাড়িটা যার সেই ব্যক্তির নাম হলো ফ্রিটো পেন্ডেজো। আর সে এই ঘটনার পরও এই ময়লা এবং জোকে সম্পূর্ণ ইগনোর করে নিজের কাজ চালিয়ে যায় এবং মন দিয়ে টিভি দেখতে থাকে। এমনকি সে জোকে চুপ করতে বলে যাতে করে তার টিভি দেখতে অসুবিধা না হয়। এখানে আমরা দেখি ফ্রিটো এতটাই অলস যে তার টয়লেটটাও তার সোফার সাথে সেট করে নিয়েছে যাতে করে তার উঠতে না হয় এবং টিভি দেখতে কোনো অসুবিধা না হয়। এখন যেহেতু জো আওয়াজ করতেই থাকে তাই ফ্রিটো জোকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। এখন জো নিজেকে বেশ অসহায় মনে করতে শুরু করে কারণ বাইরের দুনিয়া সম্পূর্ণ আলাদা এবং তাকে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর জো রাস্তার পাশে একদল ছেলেকে দেখতে পায় যারা কিনা ক্রমাগত গালাগাল দিচ্ছে এবং আজে বাজে কথা বলেই চলেছে। জো তাদের কাছে যায় এবং নিজেকে তাদের সাথে ম্যাচ করার চেষ্টা করে, কিন্তু সে যখন সুন্দরভাবে কথা বলে তখন ছেলেগুলো তার দিকে ছুটে আসে এবং তাকে তাড়িয়ে দেয়। এই সব দেখে জো কিছুই বুঝতে পারে না, তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাই সে কাছাকাছি একটি হসপিটালে যায় এবং সেখানে থাকা রিসেপশনে গিয়ে সে তার সব সমস্যা বলতে শুরু করে। সে প্রথমেই জানায় সে একজন আর্মি অফিসার, কিন্তু রিসেপশনে বসে থাকা মহিলা এই সব কিছুই বুঝতে পারে না। তাই সে তার টেবিলে থাকা একটা বোতাম প্রেস করে এবং তাকে অন্য ঘরে পাঠিয়ে দেয়। জো কথা মতো সেই ঘরে যায় এবং সেখানে থাকা একটি জলের কল থেকে জল খাবার চেষ্টা করে, কিন্তু সে লক্ষ্য করে কল থেকে জল নয় বরং এনার্জি ড্রিঙ্ক বের হচ্ছে যার নাম ব্র্যান্ডো। জো সঙ্গে সঙ্গে সেখানকার স্টাফদের জিজ্ঞাসা করে খাবার জল কোথায় পাওয়া যাবে। এই কথা শুনে স্টাফটি হাসতে শুরু করে কারণ এই সময় মানুষ জল শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করে এবং খাবার জন্য শুধুমাত্র এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করে। এই সব দেখে জো আরো বেশি বিভ্রান্তিতে পড়ে যায়। তাই সে এবার ডাক্তারের কাছে যায় এটা শিওর হতে যে তার শরীর অসুস্থ হয়েছে কিনা। ডাক্তার জোকে দেখে 3টে তার তার হাতে দেয়, একটা মুখে, একটা কানে এবং একটা হাতে ধরে থাকতে বলে। জো বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে ডাক্তারের কথা মতোই কাজ করে। কিছুক্ষণ পর ডাক্তার জানায় তার ভুল হয়ে গেছে, সে তারগুলো উল্টো পাল্টা করে ফেলেছিল। তাই সে পুনরায় জোকে তারগুলো ধরতে বলে, কিন্তু এবার জো পালিয়ে যায় এবং এনার্জি ড্রিঙ্ক দিয়ে মুখটা ধুয়ে ফেলে। এরপর জো আবারও ডাক্তারের কাছে যায়, কিন্তু এবার ডাক্তারকে দেখে মোটেও ডাক্তার মনে হয় না, কারণ তার জামা কাপড় খুবই সাধারণ থাকে, এমনকি তার আচরণগুলো খুবই বাজে প্রকৃতির হয়। জো তবুও নিজের মনের কথা ডাক্তারকে জানায়। সে ডাক্তারকে বলে হয়তো আর্মি অফিসাররা আমায় ড্রাগস দিয়েছে, যার কারণে আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি এবং অনুভব করছি। তাই আপনি আমায় এমন কিছু দিন যাতে আমার এই সমস্যা দূর হয়ে যায়। কিন্তু ডাক্তার তার কথা সিরিয়াস ভাবে নেয় না এবং তাকে গালাগাল দিয়ে চুপ করিয়ে দেয়। জো বেশ হতাশ হয়ে যায়। ঠিক তখনই সে টেবিলে থাকা একটা কার্ড দেখতে পায় যার মধ্যে লেখা আছে সাল 2505। জো প্রথমবার বুঝতে পারে সে 500 বছর পর ঘুম থেকে উঠেছে। জো নিজেকে বিশ্বাস করাতে পারে না। সে সঙ্গে সঙ্গে ঘর থেকে জানালার পাশে যায় এবং জানালা খুলতেই সে অবাক হয়ে যায়। সে দেখে পুরো শহরে যত বড় বড় বিল্ডিং ছিল সেগুলো সব ভেঙে পড়েছে, এমনকি তার যত রিলেটিভসদের বাড়ি ছিল সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। এখন ডাক্তার যখন জানতে পারে জোয়ের হাতে ট্যাটু নেই, সে বেশ ভয় পেয়ে যায়, কারণ এখনকার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের হাতে ট্যাটু থাকতে হবে আর এটা দেশের নাগরিকত্বকে প্রমাণ করে। কিন্তু জোয়ের হাতে সেটা নেই। তাই ডাক্তার মনে করে সে আতঙ্কবাদী। তাই সে চিৎকার করে, আর এই চিৎকার শুনে জো বেশ ভয় পেয়ে যায়। তাই সে হসপিটাল থেকে পালিয়ে বেরিয়ে আসে। এদিকে ডাক্তারও সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেয়, কারণ জো টাকা না দিয়েই পালিয়েছে। এখন জো ধীরে ধীরে সবকিছু বুঝে যায়। সে বুঝতে পারে এখানে ইকোনমি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এমনকি প্রত্যেকটা মানুষ সম্পূর্ণরূপে বোকা। এই সব দেখে জোয়ের মোটেও ভালো লাগে না। তাই সে একটা সিনেমা হলে যায় মনটাকে খুশি করার জন্য, কিন্তু সেখানে গিয়ে তার মন আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ 90 মিনিটের মুভিতে শুধুমাত্র একটা ছবি দেখানো হয় আর সেটাই সবাই মন দিয়ে দেখতে থাকে এবং হাসতে থাকে। তাই সে রাগ করে সিনেমা হল থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে আসতেই পুলিশ তাকে ধরে ফেলে এবং তাকে কোর্টে নিয়ে যায়। জো নিজের জন্য একটা উকিল হায়ার করে, আর এই উকিল আর কেউ নয়, স্বয়ং ফ্রিটো পেন্ডেজো, যাকে আমরা মুভির প্রথমেই দেখেছি। এখন ফ্রিটো জোয়ের হয়ে কাজ করার বদলে তাকে নিয়ে মজা করে, যার ফলে কোর্টে থাকা প্রত্যেকটা মানুষ হাসতে শুরু করে, যার কারণে জো নিজেই নিজের হয়ে কেস লড়ে এবং তার সাথে যা যা ঘটেছে সেই সব কিছু সে জাজকে জানায়। কিন্তু এই কথাতেও তারা হাসি থামায় না, বরং এবার স্বয়ং জাজ হাসতে শুরু করে এবং সবশেষে জাজ জোকে দোষী ঘোষণা করে দেয় এবং তাকে জেলে বন্দি করার অর্ডার দিয়ে দেয়। অন্যদিকে রিটাকেও দেখানো হয় যে কিনা স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে এসছে, আর সে এবার তার পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোনে রিং হয় না,
কারণ এটা এমন একটা সময় যখন দেশের ইকোনমি খুবই নিচে চলে গেছে, যার ফলে একটা ফোন করতে গেলেও তাকে $2000 পে করতে হবে, অর্থাৎ প্রায় 1,60,000 টাকা। রিটা বুঝতে পারে তার কাছে এত টাকা নেই, তাই সে পুনরায় তার প্রস্টিটিউটের কাজ শুরু করে দেয়। অন্যদিকে পুলিশ জোকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে নাগরিকত্ব প্রমাণের জন্য মানুষের শরীরে ট্যাটু বানানো হয়। জো মেশিনে হাত ঢোকাতেই মেশিন তাকে তার নাম জিজ্ঞেস করে। জো এমনিতেই আগের থেকেই বিরক্ত বোধ করছিল, তাই সে এবার বিরক্তের সাথেই জানায় নট শিওর। মেশিন মনে করে এটাই হয়তো তার নাম, তাই সে তার হাতে নট শিওর লেখা ছাপিয়ে দেয়। এরপর জোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তার বুদ্ধির পরীক্ষা হবে এবং তার বুদ্ধি অনুযায়ী তাকে কাজ দেওয়া হবে, যেটা কিনা সে জেলে বসে বসে করবে। এখন এই পরীক্ষায় জোকে এই দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্ন ধরা হয়, আর সেটা হলো, ধরো তোমার কাছে একটি বালতি আছে এবং তাতে 5 গ্যালন তরল রয়েছে এবং আরেকটা বালতি আছে এবং তাতে 2 গ্যালন তরল আছে, তাহলে বলো তোমার কাছে কটা বালতি আছে? প্রশ্ন শুনে জো বেশ অবাক হয়ে যায় এবং হাসতে হাসতে উত্তর দেয় 2টো বালতি আছে। উত্তর শুনে সবাই চমকে যায়, কারণ এই প্রশ্ন এখানে থাকা প্রত্যেকের কাছে খুবই কঠিন, তাই প্রত্যেকে জোকে জিনিয়াস মনে করতে শুরু করে। এখন এরা জোকে জেলে নিয়ে যায়। যেহেতু এখানে থাকা প্রত্যেকটা গার্ড বোকা এবং বুদ্ধিহীন, তাই জো এই সুযোগে একটা গার্ডকে জানায় আজকে তাকে ছেড়ে দেওয়া হবে। এই কথাটা গার্ডটা বিশ্বাস করে নেয়, আর এই সুযোগে জো জেল থেকে পালিয়ে যায়। কিন্তু গার্ডরা তাকে কোনো বাধা দেয় না। এখন জো আবারও তার উকিল ফ্রিটোর কাছে যায় এবং তার কাছে হেল্প চায়। সে ফ্রিটোকে বলে, আমি যেই সময় ছিলাম তখন বিজ্ঞানীরা টাইম ট্রাভেল মেশিনের গবেষণা শুরু করেছিল, আর এতদিনে সেই মেশিন তৈরি হয়ে যাবার কথা। তাই তুমি কি এমন কোনো মেশিনের নাম শুনেছো? ফ্রিটো বলে, হ্যাঁ, আমি এই মেশিনের নাম শুনেছি, যেটা সাহায্যে ভবিষ্যতে এবং অতীতে যাওয়া যায়। কিন্তু আমি তোমায় কেন সাহায্য করব? জো বলে, এই মেশিনের সাহায্যে আমরা 500 বছর পিছনে চলে যাব, আর তখন টাকার মূল্য অনেক বেশি ছিল, যার ফলে তোমার কাছে যা টাকা আছে সেগুলোর মূল্য অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু ফ্রিটো অনেক টাকা পছন্দ করে, তাই সে জোয়ের কথা শুনে রাজি হয়ে যায় এবং তাকে গাড়ি করে সেই দিকে নিয়ে যায় যেদিকে টাইম ট্রাভেল মেশিন রয়েছে। কিন্তু রাস্তায় তারা রিটাকেও দেখতে পায়, তাই জো রিটাকে তাদের সাথে নিয়ে নেয়। এখন এরা গাড়ি করে একটা বাজারের মধ্যে থেকে যেতে শুরু করে, আর এই বাজারটা শুধুমাত্র ইলেকট্রনিক্স জিনিসপত্রের হয়, যার ফলে বাজারে ঢুকতে জোয়ের হাতের ট্যাটুটা একটা মেশিনে স্ক্যান হয়ে যায়, যার ফলে পুলিশ জানতে পেরে যায় জো কোথায় রয়েছে। এই কারণে ফ্রিটো নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায় এবং পুলিশ জোকে ধরে নেয়। কিন্তু রিটা পুলিশের হাত থেকে বেঁচে যায়, কারণ সে সেই মুহূর্তে টয়লেটে ছিল। এখন পুলিশ জোকে জেলে নয়, বরং হোয়াইট হাউসে নিয়ে আসে, যেখানে বর্তমান প্রেসিডেন্ট কামাচো থাকে। কামাচো জোয়ের সাথে মজা করে। সে তাকে বলে, আমি মনে করেছিলাম তোমার মাথাটা অনেক বড় হবে, কারণ তুমি একজন জিনিয়াস। আসলে জোয়ের যখন আইকিউ টেস্ট হয়েছিল সেগুলো সবই প্রেসিডেন্ট জানতে পেরেছে, তাই সে জোকে এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ঘোষণা করে দেয়। এখন প্রত্যেকে একটা ঘরে একত্রিত হয়, আর প্রেসিডেন্ট কামাচো তাদেরকে বক্তৃতা দিতে শুরু করে। কামাচো জানায়, এই শহরের মানুষরা খাবারের সমস্যায় ভুগছে, আর আমি এই সমস্যার সমাধান করে দেব। আসলে এই সময় কোনো চাষবাস ভালোভাবে হচ্ছে না, তাই প্রেসিডেন্ট মনে করে জোই একমাত্র ব্যক্তি যে এই সমস্যার সমাধান করতে পারবে, কারণ তার আইকিউ অনেক বেশি। তাই প্রেসিডেন্ট জোয়ের কাছে প্রমিস করে সে যদি এই সমস্যা সত্যিই সমাধান করতে পারে তবে তাকে আর জেলে পাঠানো হবে না। এখন জো আবারও ফ্রিটোর কাছে যায় এবং তাকে শেষবারের মতো টাইম মেশিনের সম্বন্ধে জিজ্ঞাসা করে, আর ফ্রিটো টাইম মেশিনের ঠিকানা বলে দেয়। সে জানায় টাইম মেশিন মিউজিয়ামের মধ্যে রয়েছে। এখন জো বুঝতে পারে তাকে যে করেই হোক মিউজিয়ামে যেতে হবে, তাই সে ঘোষণা করে সেই মিউজিয়ামের পাশের জমিটা দেখতে যাবে এবং এই বাহানায় সে টাইম মেশিনের কাছে পৌঁছাতে পারবে। এখন সকাল হলে প্ল্যান মতো জো সেই জমিতে যায়। সে লক্ষ্য করে জমিতে সত্যি সত্যি কোনো কিছু চাষ হচ্ছে না, কিন্তু জো এই সব নিয়ে বেশি চিন্তা করে না, বরং সে এখান থেকে পালানোর জন্য প্ল্যান বানায়। সে তার সহযোগীদেরকে বলে এখানে রিটাকেও নিয়ে আসে। আসলে জো রিটাকে সাথে নিয়েই পালাতে চায়, কিন্তু জো যখন ফ্রিটোর দেওয়া ম্যাপটা খোলে সে একদম হতাশ হয়ে যায়, কারণ এটা একটা পেন দিয়ে তৈরি খুবই সাধারণ একটা দাগ, অর্থাৎ এটা কোনো ম্যাপ নয়। এখন জো মন খারাপ করে ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই সে লক্ষ্য করে জমিতে চাষ করার জন্য জল নয়, বরং এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করা হচ্ছে।
যার নাম ব্র্যান্ডো। এখন জো একটা মিটিং করে এবং মিটিংয়ে সে সবাইকে জানায় তারা যদি ব্র্যান্ডোর বদলে জল ব্যবহার করে তবে তাদের চাষ ভালো হবে। এই কথা শুনে মিটিংয়ে থাকা বাকি লোকেরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে। কেউ মনে করে যদি জল দিয়েই এত কিছু হতো তবে তো টয়লেটেই চাষবাস ভালো হতো, কারণ তারা জল একমাত্র টয়লেটেই ব্যবহার করে। জো বুঝতে পারে এই মূর্খদেরকে সে বোঝাতে পারবে না, তাই সে তাদেরকে তাদের মতো করেই বোঝায়। সে তাদেরকে বলে, আমি গাছেদের সাথে কথা বলতে পারি আর গাছ স্বয়ং আমাকে জানিয়েছে তারা জল চায়, এনার্জি ড্রিঙ্ক নয়। এই কথা শুনে এদের সবার বিশ্বাস হয় এবং এরপর থেকে তারা প্রত্যেকে চাষবাসের জন্য জল ব্যবহার করা শুরু করে দেয়। কিন্তু ব্র্যান্ডো এনার্জি ড্রিঙ্কের ব্যবসায় অনেক বেশি ক্ষতি হয়ে যায়, এমনকি ব্র্যান্ডো কোম্পানিতে কর্মরত কর্মচারীরা কর্মহীন হয়ে যায়, যার ফলে তারা এর বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে দেয়। আর এই প্রোটেস্ট হোয়াইট হাউস পর্যন্ত চলে আসে, যার ফলে খবরের চ্যানেলগুলোতে এই খবর দেখাতে শুরু করে। এমনকি এই ঘটনার ফলে সবাই জোকেই দোষারোপ করে। সবাই মনে করে জোই তাদেরকে কর্মহীন করেছে, যার ফলে জোকে আবারও জেলে যেতে হয়। আর এবার তাকে কোর্ট থেকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। আর এই মৃত্যুদণ্ড ফাঁসির সাহায্যে নয়, বরং একটা বড় গাড়ির সাহায্যে দেওয়া হবে। আসলে এই সময় কোনো মানুষের মৃত্যুদণ্ডের শাস্তি ঠিক এভাবেই দেওয়া হয়। চারিপাশে হাজার হাজার মানুষ থাকে এবং তার মাঝে এক দৈত্যাকার গাড়ি আসামিকে পিষে মেরে ফেলে। আর এখানেও ঠিক তেমনটাই হয়। জোকে একটা ছোট গাড়ি দেওয়া হয় নিজেকে রক্ষা করার জন্য এবং তার সামনে ধেয়ে আসে এক দৈত্যাকার গাড়ি। আর এই সব কিছু লাইভ টিভিতে দেখানো হয়, যার ফলে ফ্রিটো ও রিটা এগুলো সব টিভিতে দেখতে থাকে। এখন জো সেই দৈত্যাকার গাড়ির তলায় পিষে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে, কিন্তু এমনটা তার সাথে বারবার হতে থাকে। অন্যদিকে রিটা লক্ষ্য করে বাইরে একটা গোলাপের চারা গাছ হয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে জোয়ের ধারণা একদম সঠিক আর তার জল দেবার কারণে এটা হয়েছে। তাই রিটা সঙ্গে সঙ্গে ফ্রিটোকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে চাষ করা হচ্ছিল, কারণ সে চায় এই সব কিছু প্রত্যেকটা মানুষ জানুক, যাতে করে প্রমাণিত হয় জো নির্দোষ এবং তার প্ল্যান একদম সঠিক। অন্যদিকে জো নিজেকে মৃত্যুর হাত থেকে বারবার বাঁচাতেই থাকে। আর এদিকে রিটা একজন ক্যামেরাম্যানকে সেই চাষের জমিতে নিয়ে যায় এবং সেগুলো লাইভ টিভিতে টেলিকাস্ট করে দেয়, যার ফলে জোয়ের চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ প্রথমবার জানতে পারে জো যা বলেছিল সবই সত্যি এবং সে সম্পূর্ণ নির্দোষ। এখন এই সব কিছু দেখে প্রেসিডেন্ট নিজে জোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং তাকে ক্ষমা করে দেয়। এখন প্রত্যেকে খুব খুশিতে থাকে এবং এই খুশিতে তারা হোয়াইট হাউসের মধ্যে একটা পার্টির আয়োজন করে। আর এই পার্টিতে জো এবং রিটাও থাকে। রিটা প্রথমবার জোকে জানায় সে অতীতে ফিরে যেতে চায় না, কারণ এই ভবিষ্যৎ তার খুব পছন্দের। এই সব কিছু শুনে জো বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে বেশি জোর করে না এবং তাকে শেষবারের মতো গুড বাই জানায় এবং জো এখান থেকে যাবে। ঠিক তখনই প্রেসিডেন্ট তাকে স্টেজে ডাকে এবং তাকে এই শহরের নতুন ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়। এখন প্রত্যেকে জোয়ের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র এটা ভেবে যে কখন সে এই প্রস্তাবে হ্যাঁ বলবে এবং 2505 সালেই সে থেকে যাবে। জো অবশেষে তাদের রিকোয়েস্ট মেনে নেয় এবং এখানেই থেকে যাবার প্ল্যান করে। এরপর বেশ কয়েক মাস কেটে যায় এবং জো এখন ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়ে যায় এবং সে রিটাকে বিয়ে করে নেয়, যার ফলে তাদের 3 সন্তানের জন্ম হয় এবং তারা হয় এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।